বই পড়ার গল্প। বই মননের প্রতীক, আলোক পত্রিকা। একটি সেরা বই ১০০ জন ভালো বন্ধুর সমান। বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের এই উক্তি যথার্থ। সত্যি, বইয়ের চেয়ে ভালো বন্ধু হতে পারে না। জগতের সকল মনীষী তাই এক বাক্যে বই পড়ার উপদেশ দিয়ে গেছেন। আমাদের লেখক, কবি, সাহিত্যিক, বিজ্ঞান ব্যক্তিরা যারা নিজ নিজ ক্ষেত্রে সুনাম অর্জন করেছেন, তারা প্রচুর বই পড়েছেন। বই তাদের জীবন বদলে দিয়েছে। বই পড়ার সেই মজার গল্প তারা তুলে ধরেছেন স্মৃতিকথায়, নানা বই এবং সাক্ষাৎকারে। এই সাক্ষাৎকার ও স্মৃতিকথার মধ্যে থেকে হুমায়ুন আহমেদের বই পড়ার স্মৃতি দর্শকদের উদ্দেশ্যে উপস্থাপন করা হচ্ছে, যার শিরোনাম দেওয়া যেতে পারে স্বপ্নলোকের চাবি। পারুলাপা নেই, কাজেই স্কুলের দুঃসহ ২ ঘন্টা কোনো ক্রমে পার করে দেবার পরের সময়টা মহানন্দের। রবীন্দ্রনাথের ভাষায়, কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা। সাজানো গোছানো সুন্দর বাড়ি দেখলেই হট করে ঢুকে পড়ি। বেশিরভাগ ক্ষেত্রেই তৎক্ষণাৎ বের করে দেয়া হয়। এর মধ্যে একটি বাড়িতে ভিন্ন ব্যাপার হলো। এই বাড়িটিও মীরাবাজারেই, আমাদের বাসার কাছেই। বিশাল কম্পাউন্ড, গাছগাছালিতে ছাওয়া, ধবধবে সাদা রঙের বাংলো প্যাটার্নের বাড়ি। এই বাড়িতে কে থাকতেন তা আমরা জানি, সিলেটের এমসি কলেজের অধ্যাপক। আমাদের কাছে তার পরিচয় হচ্ছে প্রফেসর সাহেব। অতি 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 জ্ঞানী লোক, যাকে দূর থেকে দেখলেই পুণ্য হয়। তবে এই প্রফেসর সাহেব নাকি পাকিস্তানে থাকবেন না, দেশ ছেড়ে কলকাতায় চলে যাবেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তার নাকি চাকরিও হয়েছে। তিনি চেষ্টা করছেন বাড়ি বিক্রির। এক দুপুরে গেট খোলা পেয়ে হুট করে সেই বাড়ির ভেতরে ঢুকে পড়লাম। গাছপালার কি শান্ত শান্ত ভাব, মনে হয় ভুল করে স্বপ্ন দিয়ে তৈরি এক বাড়ির বাগানে ঢুকে পড়েছি। আনন্দে মন ভরে গেল। একা একা অনেকক্ষণ হাঁটলাম। হঠাৎ দেখি কোনার দিকে একটা গাছের নিচে পাটি পেতে একটি মেয়ে উপর হয়ে শুয়ে আছে। তার হাতে একটা বই। সে বই পড়ছে না, তাকিয়ে আছে আমার দিকে। আমি আমার জীবনে এত সুন্দর মেয়ে আর দেখিনি। মনে হলো তার শরীর সাদা মোমের তৈরি, পিঠ ভর্তি ঘন কালো চুল, ১৬-১৭ বছর বয়স। দত্তের হাতে বন্দিনী রাজকন্যারাও এত সুন্দর হয় না। মেয়েটি হাত ইশারায় ডাকলো। প্রথমে ভাবলাম দৌড়ে পালিয়ে যাই, পর মুহূর্তেই সেই ভাবনা ঝেড়ে ফেলে এগিয়ে গেলাম। কি নাম তোমার খোকা? কাজল। কি সুন্দর নাম, কাজল। তোমাকে মাখতে হয় চোখে, তাই না? কিছু না বুঝেই আমি মাথা নাড়লাম। অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুমি একা একা হাঁটছো, কি ব্যাপার? আমি চুপ করে রইলাম। কি জন্য এসেছো এ বাড়িতে? বেড়াতে। ও আচ্ছা, বেড়াতে। তুমি তাহলে অতিথি, অতিথি নারায়ণ, তাই না? আবারও না বুঝে মাথা নাড়লাম। সে বলল, তুমি এখানে চুপচাপ দাঁড়াও, নড়বে না, আমি আসছি। মেয়েটি চলে গেল। ভেবে পেলাম না সে অনধিকার প্রবেশের জন্য শাস্তির ব্যবস্থা করতে গেল কিনা। দাঁড়িয়ে থাকাটা কি বুদ্ধিমানের কাজ হচ্ছে? পালিয়ে যাওয়াই উচিত, অথচ পালাতে পারছি না। মেয়েটি ফিরে এসে বলল, চোখ বন্ধ করে হাত পাতো। আমি তাই করলাম। কি যেন দেয়া হলো আমার হাতে। তাকিয়ে দেখি কদম ফুলের মতো দেখতে একটা মিষ্টি। খাও, মিষ্টি খাও, মিষ্টি খেয়ে চলে যাও। আমি এখন পড়াশোনা করছি। পড়াশোনার সময় কেউ হাঁটাহাঁটি করলে বড় বিরক্ত লাগে, মন বসাতে পারি না। আমি চলে এলাম এবং দ্বিতীয় দিন আবার উপস্থিত হলাম। আবার মেয়েটি মিষ্টি এনে দিল। কোনো সৌভাগ্যই একা একা ভোগ করা যায় না। আমি তৃতীয় দিন আমার ছোট বোনকে সঙ্গে নিয়ে উপস্থিত হলাম। মেয়েটি বিস্মিত হয়ে বলল, এ কে? আমি বিনীত ভঙ্গিতে বললাম, এ আমার ছোট বোন, এও মিষ্টি খুব পছন্দ করে। মেয়েটির মুখে মৃদু হাসি খেলে গেল। সে হাসতে হাসতে বলল, খুকি, তোমার নাম কি? আমার বোন উদ্বিগ্ন চোখে আমার দিকে তাকালো। নাম বলাটা ঠিক হবে কিনা সে বুঝতে পারছে না। আমি ইশারায় তাকে অভয় দিতেই সে বলল, আমার নাম শেফু। শেফু অর্থাৎ শেফালি। কি সুন্দর নাম। তোমরা দুজন চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকো। আমরা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। আজ অন্য দিনের চেয়ে বেশি সময় লাগছে। একসময় চোখ মেললাম। মেয়েটি সামনে দাঁড়িয়ে আছে, তার মুখ বিষণ্ণ। সে দুঃখিত গলায় বলল, আজ ঘরে কোনো মিষ্টি নেই। তোমাদের জন্য একটা বই নিয়ে এসেছি, খুব ভালো বই, বইটা নিয়ে যাও। দাঁড়াও, আমার নাম লিখে দেই। সে মুক্তার মতো হরফে লিখল,
দুজন দেব শিশুকে ভালোবাসা ও আদরে শুক্লাদি। বই নিয়ে বাসায় ফিরলাম। বইটার নাম ক্ষীরের পুতুল, লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর। পাতায় পাতায় ছবি। ক্ষীরের পুতুল হচ্ছে আমার পড়া প্রথম সাহিত্য। সাহিত্যের প্রথম পাঠ আমি আমার বাবা মার কাছ থেকে পাইনি। বাবার বিশাল লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরির পুস্তক সংখ্যা মাথা ঘুরিয়ে দেবার মতো। সমস্ত বই তিনি তালাবদ্ধ করে রাখতেন। বাবার লাইব্রেরির বই আমাদের অর্থাৎ বাচ্চাদের নাগালের বাইরে ছিল। বাবা হয়তো ভেবেছিলেন এসব বই পড়ার সময় এখনো হয়নি। শুক্লাদি তা ভাবেননি। তিনি অসাধারণ একটি বই একটি বাচ্চা ছেলের হাতে ধরিয়ে দিয়ে তার স্বপ্ন জগতের দরজা খুলে দিলেন। স্বপ্ন জগতের দরজা সবাই খুলতে পারে না। দরজা খুলতেই সোনার চাবির দরকার। ঈশ্বর যার তার হাতে সেই চাবি দেন না, সে চাবি থাকে অল্প কিছু মানুষের হাতে। শুক্লাদি সেই অল্প কিছু মানুষদের একজন। শুক্লাদির সঙ্গে আমার ওই বই পাওয়ার পর আর দেখা হয়নি। তিনি কলকাতার বেথুন কলেজে পড়াশোনা করতেন। ছুটি শেষ হবার পর কলকাতা চলে গেলেন। তার কিছুদিন পর প্রফেসর সাহেব বাড়ি বিক্রি করে ইন্ডিয়া চলে গেলেন। যিনি বাড়িটি কিনলেন তিনি প্রথমে গাছগুলো সব কাটিয়ে ফেলে বাড়িটি ঘিরে যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা ভেঙে গুঁড়িয়ে দিলেন। কত না নিঝুম দুপুরে এই শ্রীহীন বাড়ির গেটের কাছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়েছি। গভীর দুঃখে আমার চোখ ভেঙে জল এসেছে। বাসায় এসেই বসেছি ক্ষীরের পুতুল নিয়ে। এই বই নিয়ে বসলে ভেঙে যাওয়া স্বপ্ন ফিরে আসতো। মুহূর্তেই চলে যেতাম অন্য কোনো পৃথিবীতে। কি অদ্ভুত পৃথিবী না ছিল সেটি। শুক্লাদির দেয়া ক্ষীরের পুতুল বইটি 1971 পর্যন্ত আমার সঙ্গে ছিল। 71-এর অনেক প্রিয় জিনিসের সঙ্গে বইটিও হারিয়েছি। কিন্তু সত্যি কি হারিয়েছি? হৃদয়ের নরম ঘরে যাদের স্থান দেয়া হয় তারা কি কখনো হারায়? কখনো হারায় না। শুক্লাদির কথা যখনই মনে হয় তখনই বলতে ইচ্ছে করে, জনম জনম তব তরে কাঁদিব। ক্ষীরের পুতুল বইটি আমার জীবনধারা অনেকখানি পাল্টে দিল। এখন আর দুপুরে ঘুরতে ভালো লাগে না, শুধু গল্পের বই পড়তে ইচ্ছা করে। কুয়োতলার লাগোয়া একটা ঘর দুপুরের দিকে একেবারে নিরিবিলি হয়ে যায়। দরজা বন্ধ করে জানালায় হেলান দিয়ে গল্পের বই নিয়ে বসি। জানালার ওপাশে কাঁঠাল গাছের গুচ্ছ, সে কাঁঠাল গাছে ক্লান্ত ভঙ্গিতে কাক ডাকে। এছাড়া চারদিকে কোনো শব্দ নেই। অদ্ভুত নৈশব্দের জগৎ। এটা যেন চেনা জানা পৃথিবী নয়, অন্য কোনো ভুবন। বইয়ে পাতার পর পাতা অতি দ্রুত উল্টে যাচ্ছি। এসব বই বাবার আলমারি থেকে চুরি করা। মা জেগে ওঠার আগেই রেখে দিতে হবে, ধরা পড়লে সমূহ বিপদের আশঙ্কা। একদিন ধরা পড়লাম, বাবার হাতেই ধরা পড়লেন। তিনি বিস্মিত হয়ে বললেন, কি বই পড়ছিস? দেখি দেখি বইটা। তিনি বই হাতে নিয়ে গম্ভীর হয়ে গেলেন। বইয়ের নাম প্রেমের গল্প। তিনি থমথমে গলায় বললেন, পড়েছি সেই বই? আমি ক্ষীণ স্বরে বললাম, হুম। বুঝেছিস কিছু? হুম। কি বুঝেছিস? কি বুঝেছি ব্যাখ্যা করতে পারলাম না। বাবা বই নিয়ে আলমিরায় তালা বন্ধ করে রেখে দিলেন। আমি ভয়ে অস্থির, নিশ্চয়ই গুরুতর কোনো শাস্তির ব্যবস্থা হবে। সন্ধেবেলায় তিনি বললেন, কাপড় পরে আমার সঙ্গে চল। আমি কোনো কথা না বলে কাপড় পরলাম। কি হচ্ছে বুঝতে পারছি না। তিনি রিকশা করে আমাকে নিয়ে গেলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে। বইয়ের বিশাল সংগ্রহ, যেদিকে চোখ যায় শুধু বই বই আর বই। আমাকে লাইব্রেরির মেম্বার করে দিলেন। শান্ত গলায় বললেন, এখানে অনেক ছোটদের বই আছে, আগে এগুলো পড়ে শেষ কর, তারপর বড়দের বই পড়বি। প্রথম দিনের বই দুটি নিজে পছন্দ করে দিলেন। দুটি বইয়ের একটির নাম মনে আছে, টম কাকার কুটির। কি অপূর্ব বই! এই বইটি পড়ার আনন্দময় স্মৃতি এখনো চোখে ভাসে। ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে, সিলেটের বৃষ্টি, ঢালাও বর্ষণ। আমি কাঁথা মুড়ি দিয়ে বই নিয়ে বসেছি। টম কাকার গল্প পড়তে পড়তে চোখে নেমেছে অশ্রুর বন্যা। সমস্ত হৃদয় জুড়ে এক ধরনের শূন্যতা অনুভব করছি। হঠাৎ করে মহৎ সাহিত্যকর্মের মুখোমুখি হলে যা হয় তাই হচ্ছে। প্রবল আবেগে চেতনা আলোড়িত হচ্ছে। আমার বই পড়ার অভ্যাস মা খুব সহজভাবে গ্রহণ করতে পারলেন না। প্রায় বিরক্ত হয়ে বলতেন, এই ছেলে দিনরাত আউট বই পড়ে, যখন সবাই খেলাধুলা করছে সে অন্ধকারে বই নিয়ে বসেছে, চোখ নষ্ট হবে তো। চোখ আমার সত্যি সত্যি খারাপ হলো, যদিও তা বুঝতে পারলাম না। বাইরের পৃথিবী আবছা দেখি, আমার ধারণা অন্য সবাইও তাই দেখে। ক্লাস 5-এ উঠে প্রথম চশমা নেই। চোখের ডাক্তার আমার চোখ পরীক্ষা করে আঁতকে উঠে বললেন,
এই ছেলে তো অন্ধের কাছাকাছি, এতদিন সে চালিয়েছে কিভাবে? প্রথম চশমা পরে আমিও হতভম্ব হয়ে ভাবি, চারিদিকের জগৎ এত স্পষ্ট, কি আশ্চর্য, দূরের জিনিসও তাহলে দেখা যায়। আগের কথায় ফিরে আসি। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সদস্য হওয়ায় সবচেয়ে কষ্টে পড়ল আমার ছোট দুই ভাই বোন, শেফু এবং ইকবাল। মীরাবাজার থেকে একা এত দূর হেঁটে যেতে ভালো লাগে না, আমি এদের সঙ্গে নিয়ে যাই। পথ আর ফুরাতে চায় না। পথে 2-3 জায়গায় ক্লান্ত হয়ে বিশ্রাম করতে বসি। আমার সব ক্লান্তি, সব কষ্ট দূর হয়ে যায় যখন বই দুটি হাতে পাই। আনন্দে ঝলমল করতে থাকি। শেফু এবং ইকবাল আমার এই আনন্দে অংশগ্রহণ করতে পারে না। শুধু আমাকে সঙ্গ দেওয়ার জন্য তাদের দিনের পর দিন কষ্ট করতে হয়।